2-4 জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবে, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে, পিনাকির জায়গা থেকে বা কনক সাগরের জায়গা থেকে সবার একটাই আমার মনে হয়, আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পর কথা বলেছি কেন, আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে, বা এইভাবে চালান, তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতা নাই, বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই, সো তারপরেও ভালো আছেন, অন্তত এইটুক ভালো থাকবেন, ঘরে ঘুমাইতে পারবেন, পুলিশ আপনার বাসায় যায় না, এখন গুম হওয়ার ভয় নাই, শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে কোনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে, ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই, মানে এনসিপি প্রসঙ্গের পরে আমি ইউনিট সরকারের প্রসঙ্গে যেতে চাই। তাহলে এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন? মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না। ধরেন আমি যদি একটা কথা বলি, ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে, ধরেন 1 বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো, সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয়। তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে, সিকিউরিটির মধ্যে, তারপরেও তার ব্যক্তিগত অস্ত্র লাগে। তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায়, নীলা হতে নাহলে ওয়েস্ট ইন্ডিজে খায়। মানে আমি বুঝলাম না আর কি, তাদের জুলাই সনদ ঘোষণা হয়, তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে। এতদিন পরে যে জুলাই সনদ হইলো, সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল। মানে জাতিসংঘ বলে 1400, ওনারা বক্তৃতায় বলে 2000, ওইখানে লেখা হয়েছে 1000। তো এই যে অবস্থাটা, মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে, কেউ বলতেছে এইটা ঘুরাই দিবে, এটা উড়াই দিবে, ত্যান করবে। জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব, তো এগুলো মানে এসবগুলো কি মনে করে, মানে কি এনসিপি হয়েছে, কি এনসিপিতে কি বার করছে? আমি কনক বোধহয় জিয়াউর রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল, আমি আপনার এখানেই প্রথম এটা প্রতিবাদ করছিলাম, আমি বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত। আসিফ প্রসঙ্গে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে, আপনি কিছু বলেন। আসিফের বক্তব্যটা একটু শুনবো নাকি আমরা? বক্তব্যটা না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য আলোচনা করছে, এটা আসিফ গুলিস্তানে যায় খাবে বললাম, এটা হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2 জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ
কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো, আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। এখন ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে, যদি বলে, হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে বা ইভেন আমার ছেলের বয়স তো আসলে কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়, আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করো। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনা হতে লাগছি মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এবং আমরা যে কথা আসিফের প্রতি ভালোবাসারও শেষ নাই তো, আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে, কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর জায়গাটায় রাখতে পারে না, ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে, আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আর কি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে, সাধারণ মানুষের মধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন। এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না, এত টাকা দিয়ে খেতে পারে না, এটা বড় লোকদের জায়গা, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে, আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই, আপনার কি আর হুডি কেনার পয়সা নাই, আমাকে বলে কিন্তু অনেকে, আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই, এবং তারপরে হয় কি, অনেক হুডি কিনে নিয়ে আসে, সত্যি সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই, দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। আরে ভাই আমি এই প্রসঙ্গে এক জিনিস আমরা যখন সাংবাদিকতা শুরু করি, তখন আজ থেকে 28-30 বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং, আমি স্পেসিফিক মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা, বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুল ভুল করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। একেবারে কম্পালসারি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে, তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দেবে। এই যে মিলে যাওয়া, তোমার গায়ে থেকে যদি ভুল করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে, না আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বেরোয়, তো ওনার নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, যেমন সাংবাদিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি বাংলাদেশে, যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম, এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা
গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসাবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ক্লিয়ার। ধরেন এই প্রবাসী, ধরুন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা মানে নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না, এটা এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং, কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি, তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি আমরা, এভাবেই শিখে আসছি কিভাবে কিভাবে, মানে আমি এখানে বলতে, আপনার সময় থাকলে আমি বলি, এখানে চাঁদার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে, মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে, মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করবো কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি? তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি, যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব, তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলোই বা রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি করতে। তারপরে যেয়ে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যানওয়ালা আসলো, ভ্যানওয়ালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই, বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসওয়ালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই। বললো কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। ওর কিচ্ছু লাগবে না, ওঠান আপনি সব, কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান, একটা পয়সা লাগলো না। মানে মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না।
পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি টেনসিপি, এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে ইয়ে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়, ওরা ওই 5 স্টার হোটেলে ওদের ইয়ে করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউয়ে প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবে আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা, দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধ হয় টোটাল ইয়ে বরাদ্দ। তো আমি আমাকে ফোন করছে ইয়ে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের ইয়ে আছে। আমি বললাম যে নিপুণ আমি বললে করবেন এটা? বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সায় ইফতারি কি কি হয়? না জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তো আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়, আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু, করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। মানে ওরা কি বলে জানেন, ওরা বলে যে এই জন্য তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্য তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি, হ্যাঁ আপনাদের মাথায় এত বুদ্ধি, হ্যাঁ আমাদের কথা শোনেন, হ্যাঁ আমরাই ভালো করবো। ইলিয়াস আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের ইয়েতে বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই চাঁদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে তার ব্যাপারে অনেক ভালো জানতাম, দেখি যে সমস্যা। তো সবাই বলতে চায় না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99.9% আমরা করাপ্টেড। আমি সব আমার নিয়েই বললাম, কারো করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগত ভাবেই এই সমস্যাটা আছে, সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলবো না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সে এই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বেরোবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবে? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি, হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলো, একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এদেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল, মানে এটা বাংলাদেশে ঘটেছে না কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া,
ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার